প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরু করতে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্পের বই। এটি মূলত একটি গল্প সংকলন। নাম মরণ ডাক। শুরু করছি প্রথম গল্প। নাম বিশ্বাসঘাতক। ১ মরণ ফাঁদ। মেঘাচ্ছন্ন আকাশ, দিগন্তের কাছে পাহাড়গুলোকে মরিচা ধরা লোহার স্তূপের মতো দেখাচ্ছে। কাছের মরুভূমিটার রং পিঙ্ক স্যামন মাছের মতো গোলাপি। কিছু সেজ্জ আর গ্রিজউড গাছ এখানে সেখানে ছড়িয়ে আছে। পাহাড়ের একটা সরু খাদে কেবল লম্বা পাইন গাছের গাঢ় সবুজ দেখা যাচ্ছে। ওই জায়গার খোঁজেই টেক্সাস থেকে এসেছে জেসি হোয়াইট। ওখানে নিরাপদে কিছুদিন ওকে লুকিয়ে থাকতে হবে, হিউ ফ্যালন গ্রিন সিগন্যাল না দেয়া পর্যন্ত। মেক্সিকো থেকে টেক্সাসে ফিরে সে যখন জানল তার নামে মিথ্যে খুনের অভিযোগ রয়েছে, তখন হিউ ফ্যালনই একমাত্র তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল। বিপদে ওর মতো বন্ধু মেলা ভার। কয়েকটা বৃষ্টির ফোঁটা মরুভূমির ধুলো ওড়ালো। ব্যাগের ভিতর থেকে বর্ষাতি বের করে পরে নিল জেসি। এবারে অবিরাম ধারায় বৃষ্টি শুরু হলো। মনে হচ্ছে চট করে থামার কোনো সম্ভাবনা নেই। কালো বিশাল ঘোড়াটাকে একটু ক্লান্ত মনে হচ্ছে। এই প্রথম রাউডিকে ক্লান্ত হতে দেখল। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। টেক্সাসের দক্ষিণে ডিমেট কাউন্টি থেকে একটানা পথ চলে নিউ মেক্সিকো স্টেট পার হয়ে অ্যাপাচিদের দেশ মধ্য আরিজোনায় পৌঁছেছে ওরা। লোকজনের চোখ এড়িয়ে চলতে গিয়ে ওকে টেইল ছেড়ে দুর্গম পথ ধরে এগোতে হয়েছে। পাহাড়ের লালচে পাথরগুলো ধীরে ধীরে স্পষ্ট আকার নিতে শুরু করেছে। গভীর ক্যানিয়ন আর ওয়াশগুলো দেখতে পাচ্ছে ও। পাহাড়ের খাঁজ বেয়ে কিছু ধূসর আর সবুজ রঙের গাছ উপর দিকে সার বেঁধে উঠে গেছে। ঘন ঘন বৃষ্টি আর পাথুরে মাটির নিচে যথেষ্ট পানি রয়েছে বোঝা যাচ্ছে। টেইলটা ঘুরে উত্তর দিকে মোড় নিয়েছে সুগন্ধি পাইনগুলোর দিকে। সোজা টিন কাপ রাঞ্চে পৌঁছে ওখানে কলিন্ডের খোঁজ করো বলেছিল হিউ। সে তোমার সব ব্যবস্থা করবে। আমার বিশ্বাস অল্প কিছু দিনের মধ্যেই তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে নেয়ার ব্যবস্থা আমি করতে পারবো। পাহাড়ের সরু খাঁজটা হঠাৎ বাম দিকে প্রশস্ত হয়ে উঠল। পথের দুপাশে নীল অপরাজিতা জাতের পাহাড়ি ফুলের গাছ মাটি ঢেকে রেখেছে। ট্রেইলটা খুব হালকা, বোঝা যায় ব্যবহার খুব কম, কিন্তু দুজন আরোহীর ট্র্যাক রয়েছে ওখানে। খুঁটিয়ে ট্র্যাকগুলো দেখলো জেসি হোয়াইট। তাজা ট্র্যাক, টিন কাপ ক্যানিয়নের দিকেই গেছে। সাবধান হলো জেসি। ফেরারি মানুষ আপনা থেকেই সতর্ক থাকতে শেখে। কখন কোত্থেকে বিপদ আসবে কিছুই বলা যায় না। গুলির শব্দটা হঠাৎ কানে এলো জেসির। তীক্ষ্ণ পরিষ্কার শব্দ। ঝট করে মাথা তুলল জেসি। ডান উরুর কাছে খাপে রাখা রাইফেলটা মুহূর্তে ওর হাতে উঠে এলো। দক্ষ পিস্তলবাজ পিস্তল বের করতে যতটা সময় নেয়, রাইফেল বের করতেও জেসির অভ্যস্ত ক্ষিপ্ত হাত ততটা সময় নিল না। ওর ঘোড়া রাউডিও শব্দটা শুনেছে। ওই শব্দের মানে সে ভালো করেই বোঝে। ঘুরে যেদিকে পাথরের আড়াল আছে সেদিক দিয়েই টিন কাপ উপত্যকার দিকে ছুটল সে। পাথরের আড়াল থেকে মাথা বের করে উঁকি দিয়ে নিচে একটা পাথরের গুদাম, একটা পাথরের বাড়ি, দুটো করাল আর দুটো আরোহীবিহীন ঘোড়া দেখতে পেল জেসি। তারপরে লোক দুজনকে দেখতে পেল। বাতাসটা ঠান্ডা আর স্বচ্ছ।
মাত্র 200 গজ দূরেই রয়েছে ওরা। মোট 3 জন। একজন মাটিতে পড়ে আছে। যে লোকটা কাছে গিয়ে ঝুঁকে পরীক্ষা করছিল সে মুখ তুলে চিৎকার করলো, না, এ সেই লোক নয়। এবং এই সময়ে দুজন একই সঙ্গে জেসিকে দেখতে পেল। আতঙ্কগ্রস্ত হলো দুজনেই। একজন নিজের ঘোড়ার দিকে ছুটল, অন্যজন দ্রুত দ্রুত হাত চালিয়ে পিস্তল বের করে গুলি করার জন্য ওর দিকে তাক করলো। ভালো কোনো লোক অপরিচিত কাউকে আসতে দেখলেই গুলি ছোড়ার প্রস্তুতি নেয় না। তাড়াহুড়ো করলো না জেসি। পিস্তলের রেঞ্জের বাইরে আছে সে। হয়তো সেও এটা বুঝেই লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে গুলি ছুড়ল। একটু সময় নিয়ে লক্ষ্য স্থির করে ট্রিগার টিপল জেসি। লোকটার দেহ একটা ঝাঁকি খেলো। মনে হলো গুলিটা লেগেছে। ওর হাত থেকে পিস্তলটা পড়তে দেখলো জেসি, কিন্তু ওরা আর দাঁড়ালো না। জেসির অব্যর্থ শুটিংয়ের মোকাবেলা করতে ওরা রাজি নয়। গোলাগুলির শব্দের অর্থ বুঝলো জেসি ওর পিঠে থাকলে অন্য ঘোড়ার মতো আতঙ্কিত হয় না রাউডি। জেসির সঙ্গে মেক্সিকো চষে বেরিয়েছে ওই ঘোড়া। সে দেখেছে জেসি পিঠে থাকলে বিপক্ষেরই বিপদ ঘটেছে, তাই এখন আর ভয় পায় না। তবে টেক্সাসের কেউ ওর মেক্সিকোর ঘটনাবহুল দুঃসাহসিক জীবনযাত্রা সম্পর্কে কিছুই জানে না, এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু হিউ ফ্যালনও না। ওর কাছে এখনো জেসি সেই সাদাসিধে নিরীহ কিশোরী রয়ে গেছে। একসঙ্গেই ওরা তার আঙ্কেলের রাঞ্চে বড় হয়েছে। এত লম্বা পথ পাড়ি দিয়ে আসার পর ক্লান্ত রাউডির ধাওয়া করে ওদের ধরার মতো অবস্থা নেই, তাই ওদের যেতে দিল জেসি। এগিয়ে মাটিতে পড়া বয়স্ক লোকটার পাশে নামলো সে। দরকার ছিল না, তবু পালস টিপে দেখলো। শেষ গুলিটা যেখানে লেগেছে সেখানে লাগলে কারো বাঁচার কথা না। প্রথম গুলিটা একটু উঁচুতে, তবে ওটার চারপাশে জমাট বাঁধা রক্ত দেখে বোঝা যায় দুটো গুলির মধ্যে বেশ কিছুটা সময়ের ব্যবধান ছিল। প্রথম গুলিতে মরেনি দেখে পিছু নিয়ে কাজ শেষ করে গেছে ওরা। পাথরের উপর ঘোড়ার খুরের শব্দ শুনে মুখ তুলেছে, হাত দুটো দুপাশে সরিয়ে উঠে দাঁড়ালো জেসি। চারটে তাক করা রাইফেলের বিরুদ্ধে লড়তে যাওয়া বোকামি। তুমি ওকে কেন খুন করলে? বক্তা লম্বা, একটু ছোট, চওড়া বুক, চারকোনা লাল মুখে ছোট ছোট দুটো চোখ। দেখেই বোঝা যায় ভয়ঙ্কর প্রকৃতির লোক। বাকি 3 সঙ্গীর মধ্যে 2জন ওরই মতো কঠিন। নরক পাড়ি দিতেও ওদের বুক কাঁপবে না। হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলো না বন্ধু, ঠান্ডা স্বরে জবাব দিল জেসি। আমি ওকে গুলি করিনি। উপত্যকার মাথায় পৌঁছে দেখলাম 2জন লোক এখানে দাঁড়িয়ে আছে। একজন ওর মাথার কাছে আমার দিকে গুলি ছুঁড়েছিল। আমি পাল্টা গুলি ছুঁড়তেই ওরা উপত্যকা ধরে ওদিকে ছুটে পালিয়েছে। আমরা গুলির আওয়াজ শুনেছি, বলল লোকটা। সামনেই দেখতে পাচ্ছি এই মরা লোক। আর তুমি? একে একে সবাইকে যাচাই করে দেখলো জেসি। এখানে সে সম্পূর্ণ অপরিচিত। কারো ওর প্রতি বিশেষ সহানুভূতি থাকার কথা নয়। একটা মিথ্যে খুনের দায়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আরও একটা খুনের অভিযোগ তার কাঁধে চাপতে যাচ্ছে। ওই লোক 2জনকে জেসি ছাড়া আর কেউ দেখেনি, তাই এখন কি ঘটবে সেটা নির্ভর করছে এই লোকগুলো কেমন তার উপর। এক নজরে জেসি যা বুঝলো তাতে তার মনে হলো এই 4জনের মধ্যে কেবল একজনই আছে যার কাছে হয়তো সুবিচার আশা করা যেতে পারে। কালো চুলের একজন সুগঠিত যুবক। ওর খয়েরি রঙের চোখ দুটোই বুদ্ধির ছাপ রয়েছে। লোকটাকে দেখেও সৎ বলেই মনে হয়, তবে চেহারা দেখে লোক চিনতে গিয়ে মানুষকে অনেক সময়ই ঠকতে হয়। শক্ত গড়নের যে লোকটা কথা বলছিল মনে হচ্ছে সেই দলনেতা। যা হোক, তোমার পরিচয়টা কি? জানতে চাইল সে। আর এদিকেই বা কেন এসেছো?
লোকটার প্রশ্নের ধরনে জেসির কেমন যেন সন্দেহ হলো। তার মনে হলো ওকে জেসি হোয়াইট বলে নিজের পরিচয়টা দেয়া কোনো মতেই ঠিক হবে না। আমি ক্যাটটাস কিড নামে পরিচিত, সনোরা থেকে আসছি। এদিকে আসার পিছনে কোনো বিশেষ কারণ নেই। এই কালো ঘোড়াটাই পাইনের ভিতর দিয়ে টেইল ধরে আমাকে এদিকে নিয়ে এসেছে। এমন টেইল ধরে আমি অনেক জায়গাতেই ঘুরেছি। এবং বিশেষ অর্থে কথাটা বলল জেসি। যখন ফিরতে চেয়েছি কেউ আমাকে বাধা দেয়নি। ওই কথায় লোকটার চোখ দুটো তীক্ষ্ণ হলো, ঠোঁট দুটো একটু পাতলা হলো। জেসি বুঝতে পারছে লোকটাকে বেশি ঘাটানো হলে ফল শুভ হবে না। ওর সহ্যের সীমা অত্যন্ত সীমিত। নিজের উপর তার অগাধ বিশ্বাস। অপরিচিত একজন ভবঘুরে লোকের কাছ থেকে কোনো রকম অবজ্ঞা সে সহ্য করতে রাজি নয়। যা হোক, ক্যাটটাস কিড নামটা শুনে ওর চোখের কোণা দুটো একটু কোঁচকালো। জেসির দীর্ঘ ধারণা হলো লোকটা অন্য একটা নাম শুনবে বলে আশা করেছিল। টেইলে চলার পথে মানুষ সামান্য চিহ্ন দেখেও অনেক কিছু বুঝতে অভ্যস্ত হয়ে ওঠে। পরিষ্কার বিপদের গন্ধ পাচ্ছে জেসি। বুঝতে পারছে নিজেকে ক্যাকটাস কিড বলে পরিচয় দিয়ে সে বুদ্ধিমানের কাজই করেছে। কিন্তু মজার ব্যাপার এই যে ওরা যদি সনোরা টেইলে চেক করেও দেখে তবে জানবে সে মিথ্যে বলেনি। ওদিকে সে ওই নামেই পরিচিত। টেক্সাসে সে জেসি হোয়াইট হলেও সনোরায় ওই নামে কেউ ওকে চেনে না। স্কিনার, তরুণ লোকটা বাধা দিয়ে বলে উঠল, এভাবে বৃষ্টিতে ভিজে কথা বলে লাভ নেই। চলো, রান্স হাউজে বসে কফি খেতে খেতে আলাপ করা যাবে। একটু থেমে সে আবার বলল, বুড়ো বিল সিমন্স লোকটা ভালো ছিল। ওর লাশ এভাবে পড়ে থাকুক এটাও আমি চাই না। ওকেও সরানো দরকার। একটু ইতস্তত করল স্কিনার। জেসিকে ঠিক বিশ্বাসের চোখে দেখতে পারছে না সে। তাছাড়া পিস্তল চালনায় নিজের দক্ষতা প্রমাণ করার জন্য হাত চুলবুল করছে ওর। ঠিক আছে, শেষ পর্যন্ত যুবকের প্রস্তাবে রাজি হলো সে। সঙ্গীদের দিকে ফিরে বলল, তোমরা দুজন সিমন্সের লাশটা আস্ত বলে কম্বল দিয়ে ঢেকে রেখে এসো। সেই সঙ্গে ঘোড়াগুলোরও ব্যবস্থা করো। লম্বা লোকটার দিকে তাকালো স্কিনার। কিছুই বাদ রেখো না কলিন, বলল সে। কথাটার যেন বিশেষ কোনো অর্থ আছে। নামটা শুনে জেসির মনে একটা সন্দেহ দানা বেঁধে উঠতে শুরু করেছিল। কিন্তু চোখ তুলে তাকালো না সে। মোটা লোকটার কথায় নিজের প্রশ্নের জবাব পেয়ে গেল জেসি। কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার পড়ল না। তুমি ওর পা দুটো ধরো রে, আমি কাঁধের দিকটা ধরছি, বলল মোটা লোকটা। ঘুরে পাথরের ঘরটার দিকে রওনা হলো স্কিনার। জেসি ওকে অনুসরণ করলো। পেছনে খয়েরি চোখ যুবক। ভিতরে ঢুকে বর্ষাতিটা খুলে ফেললো স্কিনার। চমকে উঠল জেসি। লোকটার বুকে ঝুলছে শেরিফের ব্যাজ। কফি খাওয়ার প্রস্তাবটা তোমার থেকেই এসেছে অলিভার, মনে করিয়ে দিল স্কিনার। তাহলে তুমি ওটার ব্যবস্থা করো। মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে কাজে ব্যস্ত হলো অলিভার। জেসি বেশ বুঝতে পারছে ব্যাজ দেখে ওর চমকে ওঠা খেয়াল করেছে অলিভার। কিন্তু লোকটা এ নিয়ে কোনো প্রশ্ন তুলল না। সেলফের কাছে দাঁড়িয়ে অলিভার যেভাবে চটপট কফির সরঞ্জাম বের করলো তাতে স্পষ্ট বোঝা যায় এই ঘরে কি কোথায় রাখা আছে তা সে জানে। অর্থাৎ এই বাড়িতে ওর যাতায়াত ছিল। কফি তৈরি হওয়ার ফাঁকে বর্তমান কঠিন পরিস্থিতি নিয়ে ভাবছে জেসি। কিছুই মিলছে না। তার বাল্যবন্ধু এবং মামাতো ভাই হিউ ফ্যালন তাকে টিন কাপ রাঞ্চে পৌঁছে কলিন রের খোঁজ করতে বলেছিল। অথচ দেখা যাচ্ছে রাঞ্চের মালিক ছিল বিল সিমন্স। আর কলিন রে শেরিফের সঙ্গে ঘুরছে কেন?
প্রশ্ন থেকে যাচ্ছে। ওকে বুঝে শুনে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, নইলে ফেঁসে যেতে পারে। অল্পক্ষণের মধ্যেই কফির গন্ধে পরিচ্ছন্ন ঘরটা ভরপুর হয়ে উঠল। ফায়ার প্লেসটা বেশ বড়, রান্নার হাঁড়ি পাতিলগুলো ঝকঝকে পরিষ্কার। দরজায় ঝোলানো একটা কম্বল পিছনের কামরাটাকে এটার থেকে আড়াল করেছে। চেয়ারে বসে তামাক বের করে সিগারেট তৈরি করছে স্কিনার। একটা আংটার সঙ্গে হ্যাট আর স্লিপার ঝুলিয়ে রেখে জেসিও চেয়ার টেনে নিয়ে বসলো। জেসির কোমরে পিস্তল দুটো গান ফাইটারের স্টাইলে একটু নিচু করে ফিতে দিয়ে বাঁধা দেখে স্কিনারের চেহারা একটু গম্ভীর হলো। ওরও যেন হিসাব মিলছে না। তোমার নাম ক্যাটটাস কিড? তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল সে। লোকটার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো জেসি। বুঝলো লোকটার সঙ্গে বন্ধুর সম্পর্ক তার কোনোদিনই হবে না। লোকটা খুঁচিয়ে ওর থেকে কথা বের করার চেষ্টায় আছে। জেসির সন্দেহ হচ্ছে হয়তো ওকেই খুঁজছে শেরিফ। লোকে ওই নামেই আমাকে সম্বোধন করে, জবাব দিল জেসি। নামটা আমার পছন্দ, তুমিও ওই নামেই আমাকে ডাকতে পারো। যে দুজনকে তুমি এখান থেকে পালাতে দেখেছো বললে, ওদের চেহারা ভালো করে দেখতে পেয়েছো? পরে দেখলে ওদের চিনতে পারবে? দেখেছি বটে, কিন্তু চিনতে পারবো না। দূর থেকে দেখলাম ওদের একজন নিজের ঘোড়ার দিকে ছুটল, আর দ্বিতীয়জন পিস্তল বের করে আমার দিকে গুলি ছুড়ল। ওদের চেহারা খুঁটিয়ে দেখার মতো সুযোগ আমার ছিল না। কটা গুলির আওয়াজ শুনেছ তুমি? একটা। কফি তৈরির মাঝে ঘুরে দাঁড়ালো অলিভার। তিনটে শুনেছি আমি। ঠিকই শুনেছ, বলল জেসি। প্রথমটায় বুড়ো লোকটা মরেছে। ওই সময়ে আমাকে বাঁক নিয়ে আড়াল থেকে বেরিয়ে আসতে দেখে ওদের একজন আমাকে লক্ষ্য করে পিস্তল চালায়। তৃতীয়টা ছিল আমার জবাব। চেয়ারটা একটু পিছনে সরিয়ে নিল জেসি। যা হোক, তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে সিমন্স দুটো গুলি খেয়েছে। আমার ধারণা ওকে আর কোথাও গুলি করে জখম করা হয়েছিল। পরে ওর পিছু নিয়ে এখানে এসে ওরা কাজটা শেষ করে গেছে। তোমার এমন ধারণা কেন হলো? প্রশ্ন করল স্কিনার। বৃষ্টিতে ওর ট্রাক এখনো ধুয়ে যায়নি শেরিফ। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই পরিষ্কার দেখা যাচ্ছিল লোকটা করালে আসার পথে দুবার ওই ছোট ঢালের উপর পড়েছিল। রক্তের দাগ রয়েছে ওখানে। শেরিফের মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে সে এসব কিছুই লক্ষ্য করেনি। জেসিকে খুঁটিয়ে লক্ষ্য করছে স্কিনার। জেসি দ্রুত ভাবছে, শেরিফ হয়েও এসব খেয়াল না করার একটাই কারণ হতে পারে, লোকটার পুরো নজর তারই উপর। কিন্তু কেন? অলিভার কফি তৈরি করে এনে ওদের কাপে ঢেলে দিল। ওই চারজনের মধ্যে একমাত্র ওকেই জেসির ভালো মনে হয়েছে। লোকটা বোকা নয়। দরজা খুলে কলিন রে তার মোটা সঙ্গীকে নিয়ে ঘরে ঢুকলো। হ্যাট থেকে পানি ঝেড়ে সিলিকার খুলল ওরা। কিন্তু ঘরে ঢোকার পর থেকেই ওদের চোখ জেসির উপর। ওদের জন্যও কাপে কফি ঢাললো অলিভার। চেয়ার টেনে নিয়ে বসলো ওরা। জেসির কাছ থেকে সব শুনেও শেরিফের খুনি দুজনকে ধরার কোনো তাগিদ নেই দেখে একটু অবাক হলো সে। এমনকি ট্রাক দেখে জেসির কথা সত্যি না মিথ্যে এটা যাচাই করে দেখারও প্রয়োজন বোধ করছে না। অলিভার উপস্থিত আছে বলে তবু কিছুটা স্বস্তি পাচ্ছে জেসি। ওর জন্য পরিস্থিতিটা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। নতুন এলাকায় ঘটনা প্রবাহ তার অনুকূলে না গেলে হয় তাকে গোলাগুলি করে এখান থেকে বেরোতে হবে, কিংবা কটনউড গাছে ফাঁসিতে ঝুলতে হবে। তুমি আগে কখনো এদিকে এসেছো? জানতে চাইল স্কিনার। না,
ক্যালিফোর্নিয়ার বাড়ি ছেড়ে মেক্সিকো গিয়েছিলাম আমি। এই জায়গাটা তুমি চিনলে কিভাবে? এই উপত্যকাটা কারো সহজে খুঁজে পাওয়ার কথা নয়। সন্দেহের চোখে তাকিয়ে আছে স্কিনার। তুমি কখনো পিছনের ওই মরুভূমিটা পাড়ি দিয়েছো? প্রশ্ন করলো জেসি। ওদিক থেকে কেউ এলে একটাই মাত্র সবুজ জায়গা চোখে পড়ে। স্বভাবতই পাইন গাছ দেখে এদিকেই এসেছি। ভাবলাম এখানে হয়তো মানুষের দেখা পাওয়া যেতে পারে। অকাট্য যুক্তি। অল্পক্ষণ চুপ করে থেকে সে আবার প্রশ্ন করল, তুমি বললে তোমার বাড়ি ক্যালিফোর্নিয়ায়, তাহলে টেক্সানদের মতো কথা বলছো কেন? আরে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, সহজভাবে হাসল জেসি। বাড়িতে আমরা স্প্যানিশে কথা বলি। মিথ্যা বলল সে। কিন্তু মেক্সিকোতে যে রাঞ্চে আমি ছিলাম সেখানে 8জন টেক্সানও কাজ করত। ওদের সঙ্গে কথা বলতে গিয়ে ওদের উচ্চারণ শিখেছি। গল্পটা বানানো হলেও অসম্ভব কিছু নয়। তবু জবাবটা স্কিনারের বিশেষ পছন্দ হলো না। ওকে আর প্রশ্ন করার সুযোগ না দিয়ে জেসি এবার প্রশ্ন করলো, আচ্ছা, ব্যাপারটা কি শেরিফ? এটা কি একটা পসি? আর তাহলেই বা কি? আমার পিছনে লাগলে কেন? প্রশ্নটা স্কিনারের পছন্দ হলো না। আসলে জেসির বেপরোয়া উদ্যত ভাবটাই সে সহ্য করতে পারছে না। কিন্তু এভাবে সরাসরি জিজ্ঞেস করায় অনিচ্ছা সত্ত্বেও ওকে জবাব দিতে হলো। টেক্সাসের একজন আউটলকে খুঁজছি আমরা। খুনি জেসি হোয়াইট এদিকে এসেছে খবর পেয়েই ওকে খুঁজতে বেরিয়েছি। খোঁজাখুঁজির জন্য আবহাওয়াটা খারাপ, সহানুভূতি জানালো জেসি। আচ্ছা, এই জেসি হোয়াইট লোকটা কি এতই ভয়ানক যে ওকে ধরতে 4জন লাগবে? আমি ওদের দলের লোক নয়, জেসিকে বলল অলিভার। ওর চোখে ধূর্ত হাসির আভাস। আমার একটা ছোট রাঞ্চ আছে এদিকে, টাম্বলিং টি। পাইন বনের ভিতর দিয়ে ওদের এদিকেই আসতে দেখে একসঙ্গে এলাম। 2. টাম্বলিং টি। প্রশ্ন করা বাদ দিয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল স্কিনার। পরিস্থিতিটাকে একটু হালকা করার জন্যে জেসির সঙ্গে সাধারণ কথাবার্তা চালিয়ে গেল অলিভার। ওর কথা থেকে জেসি জানল মৃত লোকটার নাম বিল সিমন্স। ওর কোনো শত্রু আছে বলে কেউ কখনো শোনেনি। অলিভার টেবারি তার নিকটতম প্রতিবেশী। সে আর তার বোন অ্যান টেবার দুজনেই বুড়োকে পছন্দ করত। ল্যাটিগো হচ্ছে সবচেয়ে কাছের শহর। ওখানেই শেরিফ স্কিনারের অফিস। মোটা লোকটা ফ্যাটি জো নামে পরিচিত। কিন্তু জেসি হোয়াইট সম্পর্কে বা এই বৃষ্টির মধ্যে কেন শেরিফ তার অফিসের গদিমোড়া চেয়ার ছেড়ে এদিকে ওকে খুঁজতে বেরিয়েছে সেটা জানা গেল না। জেসির সন্দেহ হচ্ছে নিশ্চয় নির্ভরযোগ্য সূত্রে খবরটা পেয়েছে যে শেরিফ, নইলে এই দুর্যোগ মাথায় নিয়ে লোকজন নিয়ে ওকে খুঁজতে বেরোতো না। হঠাৎ মুখ তুলে চাইল স্কিনার, আমরা এখন ল্যাটিগোর দিকে রওনা হব, তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। জেসিকে বলল সে, তুমি কি আমাকে অ্যারেস্ট করছো? স্কিনারের ছোট চোখ দুটো ভয়ানক হয়ে উঠল আবার। জেসির কথাবার্তা ওর মোটেও পছন্দ হচ্ছে না। না, তবে তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার এবং সেগুলোর সঠিক উত্তরও আমার চাই। শোনো বন্ধু, কোমরে হাত রেখে একটু সামনে ঝুঁকলো জেসি। এতে পিস্তলের বাট দুটো প্রায় হাতের তালুর ভিতর এসে গেল। অন্যের অপরাধ আমার কাঁধে চাপানো হোক, এটা আমি চাই না। তুমি এখানে পৌঁছেই ধরে নিয়েছো আমি অপরাধী। আমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি উদগ্রীব। আসল খুনিদের ধরার কোনো চেষ্টাই তুমি করনি। এখানে দিব্যি আরামে বসে কফি খাচ্ছ, আর ওদিকে এতক্ষণে ট্রাকগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে। আমি নিরপেক্ষ অলিভার টেবারের উপরই ছেড়ে দিচ্ছি আমার কথার সত্যতা যাচাই করার ভার।
তুমি নিজেই বলেছ জেসি হোয়াইট নামের এক খুনিকে ধরতে বেরিয়েছ, অথচ এখানে পৌঁছে তোমার সেই উৎসাহ উবে গেছে। শোনো শেরিফ, আমি খুনি নই। বিল সিমন্সকে আমি মারিনি। ওকে আগে কখনো দেখিনি আমি। আমার টাকার অভাব নেই। তোমাদের যে কোনো ঘোড়ার চেয়ে আমারটা অনেক ভালো। বিলের এমন কিছুই নেই যা আমি চাইতে পারি। আমি একটা গুলি ছুঁড়েছি, সেটা আমার রাইফেল থেকে। আর বিল মরেছে কাছে থেকে পিস্তলের গুলি খেয়ে। স্কিনার কুৎসিত স্কিনারকে কুৎসিত দেখাচ্ছে। আমি কি করছি তা আমি জানি, সোজা জানিয়ে দিল সে। এর পিছনে কারণ আছে। ওরা পিস্তল লড়াইয়ে কতটা আগ্রহী জানে না জেসি, কিন্তু বুঝতে পারছে জানার সময় ঘনিয়ে এসেছে। তার ধারণা জেসি হোয়াইট টিন ক্যাপ ব্রাঞ্চে আসবে খবর পেয়েই সে এসেছে, এবং ওকে জীবন্ত বেরোতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েই এসেছে ওরা। স্কিনারের সন্দেহ হচ্ছে হয়তো সেই জেসি হোয়াইট, ক্যাকটাস কিড নয়। ওদের সঙ্গে গেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই, বরং এখানে লড়লে অলিভারের কারণে বাঁচার একটা ক্ষীণ সম্ভাবনা আছে। ঠিক আছে, বলে উঠল সে। তোমার যেমন কারণ আছে, আমারও তেমনি তোমাদের সঙ্গে না যাওয়ার কারণ আছে। তামাশা করার জন্যে কোমরে দুটো পিস্তল পরিনি আমি। ওই দুটো গুলি আমার পিস্তল থেকে বেরোলে বিল রান্সে ফিরে আসতে পারতো না, ওখানেই মরতো। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারো, মরে টের পাবে আমি সত্যি বলেছি কিনা। মৌমাছির ঝাঁকের ভিতর পড়া খ্যাপা বুনো বিড়ালের মতো চেহারা হলো স্কিনারের, কিন্তু নিজের বিপদটাও ভালো করেই টের পাচ্ছে। কাপুরুষ নয় শেরিফ, কিন্তু এখানে অলিভার উপস্থিত থাকায় নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারছে না। আর জেসি নিজেকে ক্যাকটাস কিড বলে পরিচয় দেয় নিঃসন্দেহ ও হতে পারছে না সে। তাছাড়া লোকটা বোকাও নয়। জেসির পিস্তল দুটো দেখেছে সে, ব্যবহারের স্পষ্ট ছাপ রয়েছে ওগুলোর উপর। এই ছোট্ট কেবিনে গোলাগুলি শুরু হলে শুধু ক্যাকটাস কিড নয়, আরও মানুষ চোট পাবে। পরিস্থিতিটাকে সুন্দরভাবে বাগে এনে ফেলল অলিভার। চতুর লোক, ও যা বলছে সেটা অগ্রাহ্য করা যায় না স্কিনার। তাছাড়া ওকে সন্দেহ করার কি কারণ? আমি নিজেও এদিকে আসছিলাম। ও না হয়ে আমিও তো বিলকে খুঁজে পেতে পারতাম। ট্র্যাকগুলো আমাদের ভালো করে পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু কথাটা আগে আমার খেয়াল হয়নি। জেসির দিকে ফিরল অলিভার। আচ্ছা, তোমার গুলিটা কি ওর গায়ে লেগেছিল? হ্যাঁ, কিছুটা জখম হয়েছে সে। ওর ঘোড়াটা ছুটতে শুরু করেছিল, মুভিং টার্গেট, তাই বেঁচে গেছে ও। লোকটার হাত থেকে পিস্তলটা পড়ে যাওয়ার কথাটা চেপে গেল জেসি। প্রথম সুযোগে সে নিজেই ওটা পরীক্ষা করে দেখবে। ওই পিস্তল থেকে হয়তো এর কিছু উত্তর পাওয়া যেতে পারে। স্কিনার কি যেন বলার জন্যে তৈরি হয়েছিল, কিন্তু ওকে থামিয়ে অলিভার শান্ত স্বরে বলল, শোনো স্কিনার, স্বাধীনভাবে ঘুরে বেড়ানোটা দোষের কিছু নয়। ঘটনাচক্রে এর সঙ্গে জড়িয়ে পড়লেও বিলকে মারার কোনো কারণ ওর নেই। ওকে আমি আমার ওখানে নিয়ে যাচ্ছি। আমার ওখানে কয়েকদিনের জন্যে একজন কাজের লোকও দরকার। ক্যাকটাস কিড যদি আমার হয়ে কাজ করতে চায় করবে, নইলে অতিথি হিসেবেই থাকবে। তোমার জিজ্ঞেস করার কিছু থাকলে আমার রাঞ্চে ওকে পাবে। চমৎকার প্রস্তাব, বলে উঠল জেসি। কাজ করতে আমার কোনো আপত্তি নেই। গোলমাল আমি চাই না। যদি চাও খুনিকে ধরতেও আমি সাহায্য করব। দরকার হলে ওই লোকগুলোর টেইল ধরে ট্র্যাক করে ওদের আমি খুঁজে বের করব। কিভাবে ট্র্যাক করতে হয় তা আমি জানি। এর আগেও ট্র্যাকের শেষ কোথায় তা আমি খুঁজে বের করেছি। শেষের কথাটা স্কিনারের উদ্দেশ্যে বলল সে। ব্যাপারটা শেরিফের ঠিক পছন্দ হয়নি, কিন্তু উপায়ও নেই। সে ভালো করেই জানে এত কাছে থেকে কারো বিরুদ্ধে গোলাগুলিতে নামলে কারো বাঁচার সম্ভাবনা নেই।
অলিভার টেবার তাকে মান বাঁচিয়ে কিডের মোকাবেলা না করে পিছিয়ে যাবার একটা সুযোগ করে দিয়েছে। জেসির মাথায় কয়েকটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। ওরা কিভাবে জানলো জেসি হোয়াইট এদিকেই আসছে? হিউ ফ্যালনে ফ্যালনে বা তাকে টিন কাপ রাঞ্চে পৌঁছে কলিন রের খোঁজ করতে কেন বলল? সে কি জানতো টিন কাপ রাঞ্চের মালিক বিল সিমন্স? আর ওই বুড়োকেই বা কে মারলো এবং কেন? কলিন রেও একটা ধাঁধা। হিউ বলেছিল লোকটাকে বিশ্বাস করা যায়, কিন্তু ওকে দেখে জেসির তা মনে হচ্ছে না। হয়তো হিউ ওকে ভালো করে চেনে না। যাই হোক, একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। না বুঝে সে আর মুখ খুলবে না। আরও একটা সন্দেহ জাগছে ওর মনে। এটা সে আগে ভাবেনি। সেই রাতে হিউ ফ্যালন ওর সঙ্গে দেখা করে বলেছিল তার চাচা খুন হয়ে গেছে এবং লোকে ওকেই খুনি বলে সাব্যস্ত করেছে। এটা ঠিক যে ঝগড়ার পর সে হঠাৎ করেই শহর ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু মেক্সিকো থেকে ফেরার আগে সে জানতো না যে তার চাচা ওই রাতেই খুন হয়েছিল। হিউ ওকে ওয়ান্টেড পোস্টারটাও দেখিয়েছিল এবং আশ্বাস দিয়ে বলেছিল সে জানে জেসি তার চাচাকে খুন করেনি। সে আসল খুনিকে ধরার জন্যে লোক লাগিয়েছে এবং কিছুদিনের জন্যে সরে থাকার পরামর্শ দিয়েছিল। বলেছিল ব্যাপারটার একটা সুরাহা হলেই সে তাকে খবর পাঠাবে। এখন জেসির মনে অনেক প্রশ্ন জাগছে। তার চাচা কি কোনো উইল করে গেছে? কে তার 1,00,000 একর জমি আর রাঞ্চের বর্তমান মালিক? কে তাকে খুন করেছে? কলিন রে দরজার দিকে এগোলো। হঠাৎ ওর পিস্তলের দিকে জেসির চোখ পড়ল। খেয়াল করলো হাড়ের বাট থেকে একটু চলটা উঠে একটা জায়গা বেশি সাদা দেখাচ্ছে। বোঝা যায় সম্প্রতি ওটা ভেঙেছে। শেরিফ স্কিনার আর ফ্যাটি জো ওর পিছন পিছন বেরিয়ে গেল। সবার শেষে বেরোলো অলিভার আর জেসি। আস্তবল থেকে ঘোড়া নিয়ে টামলিং টির উদ্দেশ্যে রওনা হলো ওরা। ওদিকে কলিন রে লাশটাকে শহরে নিয়ে যাওয়ার জন্যে একটা ঘোড়ার পিঠে জিন চাপাচ্ছে। যেখানে পিস্তলটা পড়তে দেখেছিল সেখানে এসে ঘোড়ার পিঠ থেকে নামলো জেসি। দ্রুত চারপাশটা খুঁজে দেখলো, পিস্তলটা নেই। অলিভার অবাক চোখে ওর দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। ওখান থেকে টামলিং টি 6 মাইল পথে অলিভার ওই এলাকা বৃষ্টি আর ক্যাটল সম্পর্কে হালকা কিছু কথাবার্তা বলল। কলিন রে আর ফ্যাটিজো যৌথভাবে একটা রাঞ্চ চালাচ্ছে, ওটা পশ্চিমে। বিল সিমন্সের গরুর সংখ্যা ছিল 500। টামলিংটিতে আছে তার 4 গুণ। রাঞ্চ হাউসটা যখন নজরে এলো সেই সময়ে হঠাৎ অলিভার জেসির দিকে ফিরে প্রশ্ন করল, তুমি কি ওই লোক দুটোকে আবার দেখলে চিনতে পারবে? না, স্বীকার করলো জেসি। এই প্রথম আজকের ঘটনার ব্যাপারে কিছু জানতে চাইল অলিভার। প্রশ্নটার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে ভাবছে জেসি। তবে ওদের একজন গুলি খেয়ে হাত থেকে পিস্তলটা ফেলে পালিয়েছিল, কিন্তু ওখান থেকে বেরোবার পথে দেখলাম পিস্তলটা অদৃশ্য হয়েছে। হতে পারে তুমি ওটা খুঁজে পাওনি। না, ওটা কোথায় পড়েছে আমি দেখেছিলাম। ওখানে একজোড়া বুটের চিহ্ন রয়েছে দেখলাম। আর কিছু বলার সুযোগ পেল না জেসি। রাঞ্চের দরজা খুলে একটা মেয়ে এসে দাঁড়ালো বারান্দায়। সব ভুলে ওর দিকে তাকিয়ে রইল জেসি। তার মনে হলো এই মেয়ের জন্যই সারাটা জীবন সে অপেক্ষায় ছিল। মেয়েটার চোখ আর চুল সত্যিই সুন্দর, কিন্তু সেই জন্যে নয়। ওর মনে হলো মেয়েটাকে যেন তারই জন্যে সৃষ্টি করেছেন বিধাতা। ওর চোখের হাসিতেও যেন একটু আগ্রহের আভাস দেখতে পেল সে। অ্যান, ঘোড়ার পিঠ থেকে নেমে বলল অলিভার। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে ক্যাকটাস কিড। এদিকে ঘুরতে এসে স্কিনারের সঙ্গে কিছুটা ঝামেলায় পড়েছিল।
ট্র্যামলিং টিতে, সেটা ওর বিরুদ্ধে কোনোদিন যাবে না, জবাব দিল অ্যান। তুমি জানো স্কিনার সম্পর্কে আমার কি ধারণা? শব্দ করে হেসে উঠল অলিভার। তুমি ল্যাটিগোতে নাচতে গিয়ে ওকে যেভাবে অপমান করেছিলে তাতে কারো মনে সন্দেহ থাকার কথা নয়, কিন্তু গিল হার্টম্যানকে তো তোমার পছন্দ। মেয়েটার মুখ ওই কথায় একটু রাঙা হলো। নামটা জেসিকেও যেন শেলের মতো আঘাত করলো। সে প্রশ্ন করল, কার কথা বললে? হার্টম্যান, লোকটা স্কিনারের পার্টনার। ওদিক ওদের একটা রাঞ্চ আছে। আসলে হার্টম্যানেরই রাঞ্চ ওটা। গরুতে স্কিনারের কিছু শেয়ার আছে। শেরিফের কাজ সেরে ওদিকেও কিছু দেখাশোনার কাজ করে স্কিনার। ওরা দুজনেই অ্যানের জন্যে পাগল। অলিভারের চেয়েও ভালো কফি তৈরি করতে পারে অ্যান। ওর তৈরি বিস্কিটের স্বাদও চমৎকার। মেক্সিকো সম্পর্কে এটা ওটা কিছু প্রশ্নের জবাব দিল জেসি। তারপর প্রথম একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন করলো, আচ্ছা, ওই কলিন রে লোকটা কে? রে? হঠাৎ এই প্রশ্নে একটু অবাক হলো অলিভার। সত্যি কথা বলতে কি, লোকটাকে আমি পছন্দ করি না। স্কিনারের সঙ্গে ওর খুব ভাব। চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ের মতো। শোনা যায় লোকটা নাকি ব্রাড শোতে একটা ঘোড়াচড়ের দলে কিছুদিন ছিল। পিস্তলবাজ লোক রে। ল্যাটিগোতে একটা লোককে সে গুলি করে হত্যাও করেছে। চিন্তাচ্ছন্নভাবে কিছুক্ষণ জেসির দিকে তাকিয়ে থেকে হঠাৎ অলিভারের দিকে ফিরে অ্যান বলল, আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, বিল সিমন্সের মতো ভালো লোককে কেউ কেন মারতে যাবে? ওকে ভুল করে মারা হয়েছে, জবাবটা দিল জেসি। তারপর খুনিকে সে যা বলতে শুনেছে সেটা জানালো। আমার বিশ্বাস ওরা আর কাউকে মারার জন্য এসেছিল। কিন্তু কাকে? প্রশ্ন করলো অলিভার। মনে হয় ওরা আমাকেই খুঁজছিল। ইচ্ছে করেই সত্যি কথাটা বলল জেসি। আমার বিশ্বাস ওরা প্রত্যাশিত জায়গায় একজন আরোহীকে আসতে দেখে গুলি করেছিল। পরে ভুল হয়েছে বুঝে মুখ বন্ধ করার জন্য ওকে মেরে ফেলেছে। কিন্তু কাকে খুঁজছিল ওরা? জানতে চাইল অ্যান। আমাকে, শুষ্ক স্বরে আবার বলল জেসি। মনে হয় আমাকেই খুঁজছিল ওরা। জেসি হোয়াইটকে মারার চেষ্টা করে একবার ব্যর্থ হয়েছে বটে, কিন্তু নিশ্চয় আবার চেষ্টা করবে ওরা। এটা জেসি জানে। ওরা যদি নিশ্চিত হতো যে সেই জেসি হোয়াইট ক্যাকটাস কিড নয়, তবে শহরে নিয়ে যাবার জন্য জোর করত। পথে কোথাও মেরে ফেলে বলতো পালাতে গিয়ে সে মারা পড়েছে। অলিভারের উপস্থিতি ওকে এ যাত্রা রক্ষা করেছে। অল্পক্ষণ চুপ করে থাকার পর অলিভার নিজে থেকেই বলল, এখানে তোমার কাজ করার কথা যা বলেছি সেটা সিরিয়াসলি না নিলেও চলবে। ওখানে আমার প্রধান উদ্দেশ্য ছিল স্কিনারের বিরুদ্ধে লড়াই ছাড়া তোমাকে বের করে আনা। লোকটা শক্ত এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল ও তোমাকে মোটেও পছন্দ করছে না। স্কিনার ভয়ানক, সন্দেহ নেই, কিন্তু আমার মনে হয় কলিন রের ব্যাপারে তোমার বেশি সাবধান থাকা দরকার। দুজনের কেউই জেসিকে কোনো প্রশ্ন করলো না। এমনকি সে কেন মনে করছে খুনিরা তাকেই খুঁজছিল সেটাও জানতে চাইল না। জেসি বুঝতে পারছে ওকে দাওয়াত করে রাঞ্চে নিয়ে আসার পেছনে একটা কারণ অবশ্যই আছে, কিন্তু ওরা যেমন প্রশ্ন করলো না, তেমনি কোনো তথ্য সরবরাহ করলো না। 3. ক্যাকটাস কিড কাউহ্যান্ড হলো। ভোরবেলা কাজের লোকদের সঙ্গে নাস্তা খেয়ে ওদের সঙ্গেই কাজে গেল ক্যাকটাস কিড। দুপুরের দিকে ওদের জন্য খাবার নিয়ে এলো অ্যান। গাছের ছায়ায় খেতে বসে ভাই বোনের কথার কিছুটা কিডের কানে এলো। অলিভার বলছিল, লোকটা আর যাই হোক না কেন অ্যান, ভালো কাউহ্যান্ড সে।
একাই দুজনের সমান কাজ করেছে। বিগ বেন্ডের মতো কঠিন এলাকায় 2 বছর কঠিন পরিশ্রমের কাজ করার পর এখানকার কাজ ক্যাকটাস কিডের কাছে সহজ ঠেকছে। ওর হাত পিস্তলে যেমন চালু, কাজেও তেমনি। তবু কাজের ফাঁকে চিন্তায় ব্যস্ত রয়েছে তার মন। যা সত্যি বলে মনে হচ্ছে সেটা ওর পছন্দ হচ্ছে না। অনেক কিছুই এখন খাপে খাপে মিলে পরিষ্কার হচ্ছে। বুঝতে পারছে টেক্সাস ছেড়ে চলে আসাটা তার ঠিক হয়নি। হিউ ফ্যালন জেসির মামাতো ভাই, আবার ঘনিষ্ঠ বন্ধুও বটে। অন্তত ওর তাই বিশ্বাস ছিল। সে ছাড়া আর কারো কথায় জেসি এভাবে টেক্সাস ছেড়ে আসতো না। হিউ ফ্যালনের বয়স যখন 16, তখন সে রাঞ্চ ছেড়ে পালিয়ে গেছিল। 4 বছর পর ফিরে আসে, কিন্তু 1 বছর পর সে আবার বেরিয়ে পড়ে। অবশ্য তার কয়েক মাস পরেই সে বেশ কিছু টাকা আর রূপার বাঁধানো জিন নিয়ে ফিরে এসেছিল। জেসির চেয়ে শুধু বয়সেই 2 বছরের বড় নয়, সব দিক থেকেই বড় ছিল হিউ। সব কাজেই সে টপ হ্যান্ড ছিল। তাই রক্তের সম্পর্ক না থাকলেও জেসির চাচা ওকে বেশ পছন্দ করত। এর মধ্যে রাঞ্চ ছেড়ে কোথাও যায়নি জেসি। রাঞ্চেই বিভিন্ন কাজ করেছে। গরু ব্যান্ড করা, বেড়া মেরামত করা, গরুর দেখাশোনা ইত্যাদি। 2বার টেইল ধরে গরু বিক্রি করার জন্য উত্তরে নিয়ে গেছে জেসি। ওই সময়ে অ্যাবিলিনে গান ফাইটে সে জীবনে প্রথম মানুষ হত্যা করে। কাজটা করে গর্ববোধ করেনি সে। টেইল হ্যান্ডদের কয়েকজন মাত্র ওর সঙ্গে ফিরেছিল। ওরা কথা দিয়েছিল ব্যাপারটা কাউকে বলবে না। তাই এক্স ওয়াই রাঞ্চের কেউ ওই ঘটনার কথা জানতে পারেনি। একবার বিগ বেন্ডের ওদিকে গরু নিয়ে গিয়ে মেক্সিকান ডাকাত দলের সঙ্গে কিছু ঝামেলা হয়েছিল, কিন্তু জেসি ওদের ক্যাম্পে নিয়ে চোরাই গরুগুলোকে উদ্ধার করে এনেছিল বিনা যুদ্ধে। শেষে ওর বয়স যখন 24, তখন আঙ্কেল ডনের সঙ্গে একটা তুমুল ঝগড়ার পর রাগে বাড়ি ছেড়ে বর্ডার পেরিয়ে মেক্সিকোতে চলে গেল জেসি। ওখানে ডন হোয়াইটের ভাতিজা বলে পরিচিত হতে চায়নি বলে ক্যাকটাস কিড নাম নিয়েছিল। ওখানে কোয়াউইলা থেকে ডুরাঙ্গো হয়ে সনোরা যাওয়ার পথে কয়েকটা গান ফাইটে জড়িয়ে পড়েছিল সে। অবশ্য এতে ক্যাকটাস কিডের কোনো ক্ষতি হয়নি, বরং গায়ে পড়ে লাগতে এসে প্রতিপক্ষরাই মারা পড়েছে। এরপর সনোরায় বুড়ো ভ্যালজিডের রান্সে ডাকাতের হাত থেকে রান্স রক্ষার কাজ নিয়েছিল। ওখানে আরো 2জন পিস্তলবাজের মোকাবেলা করতে হলো। ওদের একজন ছিল মেক্সিকান, অন্যজন আমেরিকান। কিন্তু কিডের ফার্স্ট ড্রর সামনে ওরা কেউ টেকেনি। 2 বছর বাইরে কাটিয়ে টেক্সাসে ফিরে প্রথম যার সঙ্গে দেখা হলো সে হচ্ছে হিউ। একেই বলে কপাল। জেসিকে দেখে সে চমকে উঠেছিল। তুমি এখানে জেসি? অবাক হয়ে বলে উঠেছিল হিউ। তুমি জানো না তোমাকে খুনের দায়ে খোঁজা হচ্ছে? শুনে স্তম্ভিত হয়ে গেল জেসি। তারপর উত্তেজিত প্রশ্নের জবাবে সে জানল চাচার সঙ্গে ওর ঝগড়ার পর সেই রাতেই ডন হোয়াইট গুলি খেয়ে মারা যায় এবং তাকেই খুনি মনে করে খোঁজা হচ্ছিল। কিন্তু পরে মেক্সিকো থেকে খবর আসে যে জেসি ওখানে ডাকাতের গুলিতে নিহত হয়েছে। তোমার এখন একমাত্র উপায় হচ্ছে পালানো, বলল সে। তুমি পশ্চিমে অ্যারিজোনায় যাও। ওখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে। ইতিমধ্যে আমি দেখি এদিকে এর কিছু ব্যবস্থা করা যায় কিনা। পুরো ব্যাপারটা এখন এমন দাঁড়াচ্ছে যে জেসির চাচা খুন হয়েছে এবং লোকে জানে সেই ডন হোয়াইটকে ঝগড়ার পর খুন করে পালিয়েছিল। চাচাকে সে খুন করেনি, আর কেউ কাজটা করেছে। কিন্তু কে সে? হিউ তাকে 3 কাপ রাঞ্চে পাঠালো। ওখানে পৌঁছে সে দেখলো একজন খুন হয়েছে, আর শেরিফ টেক্সাসের একজন আউটলকে খুঁজতে বেরিয়েছে যার নাম জেসি হোয়াইট, এবং
কখন কোথায় তাকে পাওয়া যাবে তাও সে জানে। শেষের অংশটা কিছুতেই মিলছে না। কিন্তু হঠাৎ জেসির মনে পড়ল শেষ যাত্রাবিরতির কথা। নিউ মেক্সিকোর লিঙ্কনে হিউ ফ্যালনের এক বন্ধুর সঙ্গে সে রাত কাটিয়েছিল। এখন ওই লোক যদি শেরিফ স্কিনারকে টেলিগ্রাম করে থাকে, তাহলে দিনে কত মাইল করে ঘোড়ার পিঠে এগোতে পারে মানুষ, সেটা হিসেব করেই জেসি কবে পৌঁছবে বের করা কঠিন কিছু নয়। এবং টিন কাপ এলাকাটা এমন নির্জন যে খুনের জন্যে ওটা একটা আদর্শ জায়গা। জন হোয়াইটের আপন বলতে জেসি আর হিউ ছাড়া আর কেউ নেই। সুতরাং তার মৃত্যুর পর ওরা দুজনই রাঞ্চটা পাবে। কিন্তু দুজনের কেউ মারা গেলে অন্যজন সব পাবে। হিউ এতটা নিচ হতে পারে ভাবতে জেসির খারাপ লাগছে। কিন্তু ছেলেবেলা থেকেই সে দেখে এসেছে ওর মধ্যে লোভটা একটু বেশি। সহকর্মীদের কৌশলে প্রশ্ন করে জেসি জেনেছে হিউ ফ্যালন বলে কাউকে এদিকের কেউ চেনে না। অথচ হিউ এখানকার কিছু লোককে চেনে। খাওয়া ছেড়ে এসব কথাই ভাবছিল জেসি। হাসি মুখে অ্যান এগিয়ে এলো ওর দিকে। অলিভার বলছিল তুমি দারুণ কাজের লোক, বলল সে। তুমি এখানেই থেকে গেলে ভালো হয়, নইলে আমি চলে গেলে ও খুব একা হয়ে পড়বে। তোমাকে ওর খুব পছন্দ। তুমি চলে গেলে মানে? ঝট করে মুখ তুলে তাকালো জেসি। চলে যাওয়ার কথা শুনে প্রচণ্ড আঘাতে শেষের কয়টা কথা ওর কানে যায়নি। তুমি কোথায় যাচ্ছ? মেয়েটা ওর চেহারায় কি দেখলো তা সেই জানে। ওর হাসিটা মিলিয়ে গেল। আমার বিয়ে হবে, অপ্রতিভ মুখে নিচু স্বরে বলল অ্যান। ওই মুহূর্তে দুজনের কারো মুখেই আর কোনো কথা জোগালো না। জেসির মনে হচ্ছে সব কথার শেষ কথা বলে দিয়েছে মেয়েটা। জীবনে আর কিছু সে এমন মনে প্রাণে চায়নি, যেমন করে অ্যানকে চেয়েছিল। কিন্তু তার করার কিছুই নেই। এখানে সে শুধু ক্যাকটাস কিড এবং ফেরারি।